তারেক ইবনে মাহমুদ একজন গরিব মুচি, যার অপরাধ ছিল সে নিজের স্ত্রীর খুনি। অন্তত কাজী সাহেব তাই রায় দিয়েছিলেন। কাজী ইউসুফ ইবনে রাশিদ আব্বাসীয় খলিফার দরবারের সবচেয়ে বিশ্বস্ত বিচারক। তার রায়ে কখনো কালি কাঁপেনি। ২৫ বছরে ৩০টি মৃত্যুদণ্ড দিয়েছেন। প্রতিটি ছিল আইনসম্মত, প্রমাণসম্মত, নির্ভুল। কিন্তু সেদিন ফাঁসির পরে ঘরে ফিরে রাতের খাবারে হাত দিতে গিয়ে কাজী সাহেবের আঙুল কাঁপল। কেন কাঁপল সেটা তিনি নিজেও বুঝলেন না। সেই রাত থেকে একটা স্বপ্ন আসতে লাগল, একটা মুখ, রক্তশূন্য, ভয়ার্ত, নির্দোষ চোখ। ঘুম ভেঙে যায়, তাহাজ্জুদে উঠে দোয়া করেন, ভাবেন পাপবোধ মানুষকে এভাবেই কষ্ট দেয়, আল্লাহ মাফ করুন। ৮ বছর কাটল। তারপর একদিন ভোরে ফজরের পর দরজায় কড়া নাড়ল একজন অচেনা লোক, হাতে একটা ভাঁজ করা কাগজ। কাজী সাহেব, এটা আপনার জন্য। লোকটা চলে গেল, মুখ দেখা গেল না। কাগজ খুললেন ইউসুফ। ৩ লাইন মাত্র। তারেক ইবনে মাহমুদ নির্দোষ ছিল। তার স্ত্রীকে হত্যা করেছিল অন্য এক হাত। সেই হাত এখনও বেঁচে আছে এবং সেই হাতের মালিককে আপনি চেনেন। কাজী ইউসুফের বুকের ভেতর পাথর পড়ল। তিনি কাগজটা ৩ বার পড়লেন। তারপর জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালেন। বাগদাদের গলি তখন ধীরে জেগে উঠছে। রুটিওয়ালার ডাক, উটের পায়ের শব্দ, কোথাও শিশুর কান্না। স্বাভাবিক একটা সকাল। কিন্তু তার কাছে সেই মুহূর্তটা স্বাভাবিক ছিল না। কারণ চিঠিতে যা লেখা ছিল সেটা যদি সত্যি হয়, তাহলে তিনি শুধু ভুল রায় দেননি, তিনি একটা নিরপরাধ মানুষকে হত্যা করেছেন, খলিফার আদালতের নামে, আল্লাহর আইনের নামে। চিঠিতে শেষে ছোট্ট একটা ইঙ্গিত ছিল, তারেকের মেয়ে জানে। তারেকের মেয়ে, নাম লায়লা। ফাঁসির সময় বয়স ছিল ১৪, এখন ২২। কাজী জানতেন মেয়েটি বাগদাদের পুরনো মহল্লায় একটি মক্তবে কোরআন পড়ায়। সেদিন দুপুরেই তিনি গেলেন। ছোট্ট মাটির ঘর, দরজায় পুরনো কাপড়ের পর্দা। ভেতরে মেয়েটি বসেছিল, মাথায় সাদা ওড়না, কোলে একটি কোরআন শরীফ, কণ্ঠে তেলাওয়াত। কাজীকে দেখে একটুও চমকালো না, একটুও ভয় পেল না, বরং বলল, আপনি আসবেন জানতাম। চিঠিটা তুমি পাঠিয়েছ? না। তাহলে? লায়লা উঠে ঘরের এক কোণ থেকে একটি পুরনো চামড়ার থলে এনে বের করল একটা ডায়েরি। পাতাগুলো হলুদ, কোণে কালো দাগ। এটা আমার বাবার, ফাঁসির আগের রাতে কারাগারে লিখেছিল। কাজী ইউসুফের হাত কাঁপতে লাগল, তবু নিলেন। ডায়েরিতে তারেক লিখেছিল সেই রাতের পুরো ঘটনা। তার স্ত্রী মারা যায়নি তার হাতে, মেরেছিল তাদের বাড়িওয়ালা হাজি কামাল ইবনে সিদ্দিক, বাগদাদের এক প্রভাবশালী বণিক, যার সাথে তারেকের স্ত্রীর একটি গোপন সম্পর্ক ছিল। সেই সম্পর্ক শেষ করতে গিয়ে ঝগড়া হয়েছিল। কামাল তাকে হত্যা করে তারেকের ঘরে প্রমাণ সাজিয়ে রেখে চলে যায়। কামালের সাথে তদন্তকারী প্রহরীর সম্পর্ক ছিল পুরনো, সাক্ষ্য তৈরি হয়েছিল পরিকল্পনা মাফিক। তারেক সব জানত, কিন্তু প্রমাণ ছিল না। একটাই সাক্ষী ছিল। ডায়েরিতে নামটা বারবার এসেছে, শাহেদ, তারেকের পড়শি, চায়ের দোকানদার। সে সেই রাতে কামালকে তারেকের বাড়ি থেকে বেরোতে দেখেছিল, কিন্তু আদালতে আসেনি। কাজী ইউসুফ ডায়েরি বন্ধ করলেন। বুকের ভেতর একটা পাথর চাপছিল, কারণ তিনি মনে করতে পারছিলেন শাহেদ নামের একজন সাক্ষীর কথা তদন্তের কাগজে উল্লেখ ছিল। তিনি নিজেই বলেছিলেন এই মামলা পরিষ্কার, সাক্ষী ডাকার দরকার নেই। তাড়াতাড়ি মামলা শেষ করতে চেয়েছিলেন। খলিফার দরবারে সেদিন অন্য একটি জরুরি মামলা ছিল। সেই অবহেলাই একটা নির্দোষ মানুষের গলায় দড়ি পরিয়ে দিয়েছে। শাহেদ কোথায় এখন? তিনি জিজ্ঞেস করলেন। বসরায়। লায়লা বলল, আমি জানি কোথায়, আমি যোগাযোগ রেখেছি। কেন রেখেছ? কারণ আমি জানতাম একদিন এই মুহূর্ত আসবে। আল্লাহ সত্য চাপা রাখেন না। কাজী একটু থামলেন, তারপর জিজ্ঞেস করলেন যেটা জিজ্ঞেস না করে পারলেন না, তুমি আমাকে ঘৃণা করো না? লায়লা তার দিকে তাকালো। সেই চোখে ২২ বছরের মেয়ে নেই, মনে হলো ১০০০ বছরের পরিপক্কতা। আল্লাহ বলেছেন, যে অন্যায় করে তারপর তওবা করে এবং সংশোধন হয়, নিশ্চয়ই আল্লাহ তার দিকে ফিরে আসেন। আমি মানুষের বিচারক নই, আমার বাবার বিচার আল্লাহ করবেন, আপনারটাও। পরের দিন ভোরে কাজী ইউসুফ রওনা হলেন বসরার পথে। বসরার একটি পুরনো মসজিদের পাশে শাহেদের ছোট্ট চায়ের দোকান। লোকটার বয়স এখন ৭০-এর কাছাকাছি, চুল সাদা, হাত কাঁপে। কিন্তু কাজীকে দেখে চোখ দুটো তীক্ষ্ণ হয়ে গেল। তারপর ভেঙে পড়ল। আল্লাহর শুকুর, আপনি এলেন। এই পাপ বুকে নিয়ে মরতে চাইনি। শাহেদ সেদিন চুপ ছিল, কারণ হাজি কামাল তার একমাত্র ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। সে ভয় পেয়েছিল। গরিব মানুষ, প্রভাবশালীর বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পায়নি। তারেক সেই রাতে আমাকে একটাই কথা বলেছিল, শাহেদ ভাই, সত্য কখনো চাপা থাকে না, আল্লাহ দেখছেন। কাজী ইউসুফ চুপ করে বসে রইলেন। তারপর শাহেদ এমন একটা কথা বলল যা তিনি একেবারেই আশা করেননি। কাজী সাহেব, হাজি কামাল মারা গেছে ২ বছর আগে, কিন্তু মরার আগে একটা স্বীকারোক্তি লিখে গেছে, সাক্ষী রেখে, মোহর দিয়ে। সেটা তার ছেলের কাছে আছে। তার ছেলে জানে? শুধু জানে না, সে নিজে আমার কাছে এসেছিল, জিজ্ঞেস করেছিল এই কাগজ কোথায় দিলে তারেকের রূহ শান্তি পাবে। কাজী ইউসুফ হতবাক হয়ে বসে রইলেন। তার মানে প্রমাণ আছে? আছে। শাহেদ একটু থামল, তারপর বলল, আর চিঠিটা যে পাঠিয়েছে সেও কামালের ছেলে।
আদেল, সে চেয়েছিল আপনি নিজেই সত্য জানেন, নিজে খুঁজে বের করুন, কারণ সে মনে করে যে বিচারক ভুল করে রায় দেন তারও দায় আছে। সে চায় আপনি সেই দায় নিজে বহন করুন। তাহলে সে কি চায় আমার শাস্তি পাই? না। শাহেদ ধীরে মাথা নাড়ল। সে বলেছে, মানুষ ভুল করতে পারে, কিন্তু ভুলের পর যে মাথা নত করে সত্যকে স্বীকার করে সেই প্রকৃত মানুষ। বাগদাদে ফেরার পথে কাজী ইউসুফ থামলেন না কোথাও। আদেল ইবনে কামাল, মধ্যবয়স্ক এক বণিক, নিজের গদি ঘরে বসেছিল। কাজীকে দেখে উঠে দাঁড়ালো। আপনি এলেন? তোমার বাবার স্বীকারোক্তি আছে? আছে। আদেল একটা কাঠের বাক্স থেকে বের করল একটা চামড়ার দলিল, মোহর দেওয়া, সাক্ষীর নাম লেখা। কাজী পড়লেন। সব লেখা ছিল, স্পষ্ট, বিস্তারিত স্বীকারোক্তি। তুমি কি চাও আমার কাছে? আদেল সরাসরি চোখে চোখ রাখল। আমি চাই আপনি খলিফার দরবারে সত্য বলুন। তারেকের নাম পরিষ্কার হোক। লায়লা যেন বলতে পারে আমার বাবা নির্দোষ ছিল। ইতিহাসের পাতায় তারেক ইবনে মাহমুদ নির্দোষ হিসাবে নথিভুক্ত হোক। আমার কি হবে জানো? জানি। আপনার পথ যাবে, হয়তো আরও কিছু। তবুও আদেল একটু থামল। আমার একটা ছেলে আছে, বয়স 14। প্রতিদিন রাতে তার মুখের দিকে তাকাই আর ভাবি, লায়লার বাবাও এভাবে মেয়ের দিকে তাকাতো। আর এখন লায়লার বাবা নেই। সেই রাতে কাজী ইউসুফ ঘুমাননি। যদি সত্য স্বীকার করেন, 25 বছরের সম্মান মাটিতে মিশে যাবে। খলিফার রোষে পড়বেন, পদ যাবে, হয়তো বিচারও হবে। কিন্তু যদি না করেন? তিনি জায়নামাজে বসলেন, তাহাজ্জুদ পড়লেন, দীর্ঘ সেজদায় মাথা রাখলেন। একটি আয়াত মনে পড়ল, হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো, আল্লাহর জন্য সাক্ষীদানকারী হও, যদিও তা তোমাদের নিজেদের বিরুদ্ধে হয়। তিনি বুঝলেন, সারা জীবন মানুষকে বিচার করেছেন, কখনো নিজেকে বিচার করেননি। আজ সেই মুহূর্ত এসেছে। পরের দিন ভোরে কাজী ইউসুফ ইবনে রাশিদ খলিফার দরবারে প্রবেশ করলেন। সভাসদরা অবাক হলেন, কারণ আজ কোনো মামলার দিন নয়। কাজী দরবারের মাঝখানে দাঁড়ালেন। আমিরুল মুমিনিন, আমি একটি স্বীকারোক্তি করতে এসেছি। দরবার নীরব। আমি 8 বছর আগে তারেক ইবনে মাহমুদকে মৃত্যুদণ্ড দিয়েছিলাম। সেই রায় ভুল ছিল। পর্যাপ্ত তদন্ত না করে, সাক্ষী না ডেকে আমি একজন নির্দোষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলাম। আমার অবহেলা একটা পরিবার ধ্বংস করেছে। দরবারে গুঞ্জন উঠল। কাজী দলিলটা সামনে রাখলেন। এটি হাজী কামাল ইবনে সিদ্দিকের মৃত্যুকালীন স্বীকারোক্তি। তিনিই প্রকৃত হত্যাকারী। আমি দাবি জানাচ্ছি, তারেক ইবনে মাহমুদকে অফিসিয়ালি নির্দোষ ঘোষণা করা হোক। দরবারের পেছন দিক থেকে একটা কান্নার শব্দ ভেসে এলো। লায়লা এসেছিল। চোখ থেকে অশ্রু গড়াচ্ছে, কিন্তু মুখে একটু হাসি। সেই সন্ধ্যায় কাজী ইউসুফ, লায়লা, আদেল আর শাহেদ 4 জন মিলে গেলেন তারেকের কবরে। বাগদাদের পুরনো কবরস্থানে ছোট্ট একটা কবর, মাটির উপর একটা সাদা পাথর, নামটা অর্ধেক মুছে গেছে বৃষ্টিতে। কাজী হাঁটু গেড়ে বসলেন। তারেক ভাই, আমি তোমার সাথে অন্যায় করেছি, জেনে নয়, অবহেলায়। পৃথিবীতে তোমার নাম আর কলঙ্কিত থাকবে না, আর পরকালে আল্লাহ যদি আমাকে মাফ না করেন, সেটাও ন্যায্য। লায়লা মাথা নত করে দোয়া পড়ল। শাহেদ চোখ মুছল। আদিল দূরে দাঁড়িয়ে শুধু বলল, আব্বা, তুমি ভুল করেছিলে, কিন্তু শেষমেশ সত্যটা বলে গেলে। আল্লাহ রহম করুন। রাতের আকাশে একটা তারা জ্বলছে, বাতাস থেমে গেছে। সেই কবরস্থানের নীরবতায় মনে হলো কোথাও একটা বিচার হয়ে গেল। মানুষের দরবারে নয়, অন্য কোথাও, অনেক উঁচুতে। তারেক ইবনে মাহমুদকে অফিসিয়ালি নির্দোষ ঘোষণা করা হলো 1 মাস পরে। কাজী ইউসুফ পদ থেকে বরখাস্ত হলেন। কিন্তু সেই রাত থেকে স্বপ্নটা আর আসে না, ঘুম ভাঙে না, রক্তশূন্য ভয়ার্ত মুখটা আর দেখা দেয় না। আদেল তার বাবার পাপের প্রায়শ্চিত্ত হিসেবে লায়লার মক্তবের জন্য একটি নতুন ঘর তৈরি করে দিল। লায়লা এখন সেই মক্তবে পড়ায়, প্রতিদিন ভোরে কোরআন তেলাওয়াত করে, আর কখনো কখনো ছাত্রীদের বলে, সত্য এসেছে এবং মিথ্যা বিনাশ হয়েছে। নিশ্চয়ই মিথ্যা বিনাশ হওয়ারই ছিল। মানুষ ভুলে যায়, মানুষ পাপ করে, মানুষ ভয় পায়, কিন্তু যে আল্লাহর কাছে ফিরে আসে, সে কখনো সত্যিকার অর্থে হারিয়ে যায় না।